বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জেরে। প্রিয় দর্শক, জুলাই অভ্যুত্থানের 1 বছর শেষ হয়ে গেছে, পেরুলাম আমরা সরকারেরও প্রায় 1 বছর। কি অর্জন বাংলাদেশের? যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার তরুণ নাগরিক জীবন দিল, ফলাফলে কে কি পেল? দেশের জনগণ কি পেল? ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণাপত্রে অন্তত আমরা জানি যে অনেকগুলো বিষয় সন্নিবেশিত আছে। প্রায় 28টি প্রসঙ্গ, 28টি সংখ্যা দিয়ে এই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। সামগ্রিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য, এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহনুরুল কবির শাহীন, এবং আমার ডানের রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শাহনুরুল কবির শাহীন, আমি একটু জাস্ট আপনার কাছ থেকে শুনতে চাই যে এই 1 বছর বাংলাদেশের জনগণের জন্য কেমন গেল? পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল, একটা পরিবর্তন তো বড় আকাঙ্ক্ষা যে শেখ হাসিনা সরকারের বিদায়, সেটা হয়েছে। তারপরের অর্জনকে অনেক কষ্ট দেখলাম, অনেক কথাবার্তা দেখলাম, অনেক সভা সমিতি আমরা দেখলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত অর্জনই কি আর বিসর্জনই কি? ধন্যবাদ জিলু ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। এই অনুষ্ঠানে যারা তৃতীয় মতো দেখছেন এবং আমার সহ-আলোচক ফরিদুজ্জামান ভাই, আসলে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাতই হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া, এবং এই ফ্যাসিস্ট সরকারকে যে 15-17 বছর যাবৎ সারা বাংলাদেশের মানুষ, বিএনপি সহ বিএনপির সাথে সমমনা দলগুলো যে আন্দোলন সংগ্রাম করেছে, তারই ফলশ্রুতিতে আজকের এই ফ্যাসিস্ট সরকার উৎখাত। এবং সর্বোপরি যে বিষয়টি উত্থাপিত হয়েছে এবং যারা করেছে, এই আন্দোলনের একটা, আমি বলবো শেষে যে একটা ফিনিশিং ভূমিকা যেটা হয়, সেটা এই ছাত্র জনতার মাধ্যমেই কিন্তু অর্জিত হয়েছে। এটা কিন্তু আমাদের দেশের এই ইতিহাস এটাই বলে। আপনি 52 যদি আমরা দেখি আন্দোলন, সেখানে ভাষা আন্দোলন, সেখানে কিন্তু এই ছাত্রদের মাধ্যমে কিন্তু আমাদের মানে শেষ পর্যন্ত জয়লাভ করতে হয়েছে। আপনার 66 বলেন, আপনি 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, আপনার সবই এই আপনার 24-এর গণ অভ্যুত্থান, সব কিছু কিন্তু শেষ পর্যন্ত এই ছাত্ররাই কিন্তু এটার বিজয়টা ত্বরান্বিত করে দিয়েছে। আজকে এই প্রায় 1000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে কিন্তু আজকে আমরা যাই কিছু আমরা অর্জন করতে পেরেছি বা পারি নাই, তার সর্বপ্রথম বিষয় যেটি হচ্ছে আমরা আজকে মুক্ত, যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, যে আমরা আজকে এভাবে আমরা কথা বলতে পারতেছি বা আমাদের যে কোনো আলোচনা আমরা করতে পারতেছি। এই সরকারের যে বিষয়টা হচ্ছে, এই সরকার, আমার মনে হয় যে সরকার গঠিত হয়েছে অন্যান্য সময় যেটা আপনার যেটা তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আর তত্ত্বাবধায়ক সরকার, এটা তো ইন্টেরিয়াম, অন্তর্বর্তীকালীন সরকার। তো ওই তত্ত্বাবধায়ক সরকারটা যখন গঠিত হয়েছে, তখন কিন্তু আপনার সমস্ত দল সহ সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে কিন্তু এই মানে সরকারটা গঠিত হয়েছে। কিন্তু এই সরকার, বর্তমান সরকার ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সরকার, তারা কিন্তু কোনো, আমার মনে হয় না কোনো পলিটিক্যাল মানে দলের সাথে বা কোনো স্টেক হোল্ডারদের সাথে ওইভাবে কোনো আলোচনা করে তারা এই ক্যাবিনেটটা ফর্ম করেছে। তাদের ইচ্ছা মতোই কিন্তু আজকে এটা ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে, যার দরুন আজকে কিন্তু আমরা সহ সারা দেশের মানুষ বা দেশে বিদেশে কিন্তু সরকার একটা বিষয়ে বেশি, আমি যেটা লক্ষ্য করতেছি, সমালোচিত হচ্ছে বা সমালোচিত হয়েছেন, সেটা হচ্ছে যে এই সরকারের যারা পরিচালকরা আছেন, অর্থাৎ আমি বলি যদি আমাদের প্রফেসর ইউনূস সাহেব হচ্ছেন প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, এবং পরবর্তী যারা উপদেষ্টা আছেন, তারা কিন্তু কারোরই কোনো আপনার এই দেশ পরিচালনা বলেন, রাজনৈতিক বলেন, এই ধরনের কোনো অভিজ্ঞতাই তাদের নাই।
যার দরুন আমার মনে হয় যে আরও বেশি মানে আলোচনা সমালোচনার ব্যর্থতার দিকটা বেশি মানে ফুটে উঠতেছে। এইখানে যে যারা অ্যাডভাইজাররা আছেন ওনারা যে কাজগুলো করতেছেন প্রায়ই এক একজন এক একটা সমালোচনার কথা বলেন বা করতেছেন। আপনি গত দু একদিন আগেও আপনার একটা ওই যে তথ্য উপদেষ্টা সম্ভবত একটা স্ট্যাটাস দিয়েছিলেন, একা একারও আসছে নাকি? হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস দিয়ে দেওয়ার পরে পরবর্তী দেখা গেছে সেটা উনি উইথড্র করতে বাধ্য হয়েছেন, বা কেন করছেন জানি না। উনি অবশ্য প্রায়শই স্ট্যাটাস দিয়ে আবার উইথড্র করেন, এই ধরনের কিছু কিছু উপদেষ্টা আছেন যারা করতেছেন। এখন এখানে যে উপদেষ্টা যারা ছাত্র প্রতিনিধি করতেছেন তাদেরও তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা তো হলো পরের কথা, রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তারা হয়তো একটা আন্দোলন সংগ্রাম করেছে যেটা কোটা আন্দোলন ছিল, সেটা থেকে আইসা এখন এটা আপনার সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এবং আমরা যে 17 বছর বিএনপি সহ সমমনা দলগুলো যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে করে আমরা এই পর্যন্ত এসেছি, এইটারই কিন্তু একটা রেজাল্ট কিন্তু এই পর্যায়ে এসেছে। সুতরাং এই সরকার যে কাজগুলা করতেছে, যে দেশের মানুষ যে সন্তুষ্ট বা সন্তুষ্ট না সেটা আমি বলবো না, তবে যে বিষয়গুলো হচ্ছে তারা যে প্রত্যেকটা ক্ষেত্রে যে তারা মানে ফেল করতেছে এটা কিন্তু প্রমাণিত। এটা প্রমাণিত, যেরকম এই যে উপদেষ্টার স্ট্যাটাসটা বললাম, যে আরও এরকম দু একজন উপদেষ্টা মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, কিন্তু তারা সো ইন এ নাটশেল যদি আপনার কাছ থেকে বুঝতে চাই, মানে আপনি কি তাহলে অর্জনের চেয়ে অর্জন কি হলো? অর্জন তো একটা অর্জন নিঃসন্দেহে, আমরা সবাই একমত যে এক স্বৈর শাসকের পতন নিশ্চিত করা গেছে, সেটা তো এই সরকারের অর্জন। হ্যাঁ, কিন্তু সামগ্রিকভাবে এক বছরে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্জন, সেটা আন্দোলনের ফসল। কিন্তু তার পরবর্তী এক বছর আজকে যেটা আপনার ওই যে আমি বললাম প্রত্যেকটা উপদেষ্টাই কিন্তু তাদের কথার ভিতরে কাজের ভিতরে কিন্তু অনেক ব্যতিক্রম। তারা বলতেছেন একটা, করতেছেন আরেকটা, কিন্তু ফল হচ্ছে আরেকটা। সুতরাং এই সরকার যদি এভাবে পরিচালিত হইতে থাকে তাহলে আমার মনে হয় যে সামনে যদি ইলেকশন যেটা হওয়ার কথা জরুরি ভিত্তিতে না করেন ওনারা, তা আমার মনে হয় যে আরও বেশি বিতর্কিত করবেন। জি, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, আপনার কাছ থেকে শুনতে চাই, মানে আপনার টেককে। ধন্যবাদ জিল্লু ভাই, এবং ধন্যবাদ তৃতীয় মাত্রার দর্শক শ্রোতা এবং আমার সমালোচক শাহিন ভাই। আমার দলসহ আমরা দীর্ঘ 17 বছর বিএনপির সাথে থেকে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করছি। আন্দোলনটা ছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে। সেই আন্দোলনের মেইনলি কারণ ছিল শেখ হাসিনা এককভাবে কর্তৃত্ব চালাচ্ছিল, যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, মানুষের ভোটের অধিকারকে থেকে বিরতি রেখেছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা করছিল। সেইটা তারপর এই জুলাই আগস্টে এইটা একটা ছাত্র জনতার সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অভ্যর্থনটা ঘটেছে। ঘটার পর ডক্টর আমাদের প্রফেসর সাহেব ইউনূস সাহেব যে একটা সরকার গঠন করলেন, সরকারে যারা অ্যাডভাইজার আছেন তাদের কলম সক্রিয়ভাবে এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা নাই, দুই একজন ছাড়া তাদের কোনো সক্রিয় ভূমিকা নাই। এদেশের মানুষ আশা করছিল যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সরকার হবে, যে সরকার দেশের আইন শৃঙ্খলা উন্নতি করবে, দেশের নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যর সহনশীল রাখবে, বিদেশি বিনিয়োগ প্রচুর আসবে এবং অতি তাড়াতাড়ি জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেইভাবে একটা নির্বাচন ঘোষণা করবে। কিন্তু এদেশের জনগণ কোনো বিশ্বাস করছে না, এখনও বিশ্বাস করছে না যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা নির্বাচন হবে। উনি যদি ডেট দেয় তারপরও কোনো মানুষের আস্থা নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই সরকার একটা অনভিজ্ঞ সরকার, তাদের অতীতের কোনো এক্সপিরিয়েন্স নাই। অনেকে এটাকে এনজিও সরকার বলে। যারা দেখবেন যে এই যে অ্যাডভাইজারগুলো যারা আছে অধিকাংশই এনজিও থেকে আসছে। আবার কেউ কেউ বলে চিটাগাংয়ের সরকার, এনজিও গ্রাম, হ্যাঁ, এবং চট্টগ্রাম, এবং যে কারণে এই বিভিন্ন সময় সরকারের এক একজন অ্যাডভাইজার এক এক কথা বলছে। একজন
যেটা বলছে আর একজন সেটা উল্টো বলছে। এইভাবে যদি চলতে থাকে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হবে। আমরা প্রথম ভাবছিলাম যে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে খুব পরিচিত, মনে হয় ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগ আসবে, কিন্তু সুফর মাই নলেজ যে এই 1 বছরে 27.5 লক্ষ যুবক বেকার হয়েছে। 27.5 লক্ষ যুবক বেকার হয়েছে, মানে কর্মসংস্থানই রয়েছে। নতুন করে কোনো ইন্ডাস্ট্রি আসেনি, নতুন কোনো বিনিয়োগ আসে নাই। আইন শৃঙ্খলার অবস্থা তো খুবই খারাপ। বিভিন্ন এলাকায় ভিত্তিক ছিনতাই, চাঁদাবাজি চলছে, মব সৃষ্টি হচ্ছে। সরকার যদিও বারবার বলছে আমরা চেষ্টা করছি, সেটা মানুষ পাচ্ছে না। এদেশের চাউলের দাম ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি। এই সরকারকে আমরা বলবো যে সরকারের যদি শুভবুদ্ধি হয়, অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকার আছে, ক্ষমতা দিয়ে তারা সম্মান নিয়ে বিদায় হোক, না হলে ভবিষ্যৎ কী হবে সেটা জনগণই জানে। আমি মিস্টার ফরহাদ আপনার কাছে প্রথমে প্রশ্নটা করতে চাই, আমি মিস্টার শাহিনের কাছে পরে যাই। আপনারা তো ঐকমত্য কমিশনের বৈঠকে যান নিয়মিত, গেছেন, এবং যেখান থেকে জাতীয় সনদ ঘোষণা করার চূড়ান্ত হবে। সো জুলাই ঘোষণা ইতিমধ্যেই ঘোষণা করা হচ্ছে। সো জুলাই ঘোষণায় কি আছে আর জাতীয় সনদে কি থাকবে বলে আশা করছেন? আর জুলাই ঘোষণায় যা আছে সেটা সম্পর্কে আপনাদের বক্তব্য কি, বা জুলাই ঘোষণা নিয়ে আপনাদের বক্তব্য? আমি জানি যে জুলাই ঘোষণা যখন হয় তখন আপনি সেই অনুষ্ঠানের স্থলেও ছিলেন। জুলাই ঘোষণাতে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কিনা এটা সন্দেহ। যদি ইদানি আমি একটা ইসে দেখলাম অনলাইনে যে একটা বড় দল বলছে, বিএনপি না অন্য একটা দল বলছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাই ঘোষণাটা চাইতে আমি ঐকমত্য কমিশনে যে এটা বলছি জাতীয় সনদে কিছুটা আমরা একমত হতে পারছি। যেমন প্রাইম মিনিস্টারের মেয়াদ ধরা হয়েছে 10 বছর। 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের ব্যাপার কথা উঠছে। এদেশে স্পিকার সরকারি দল থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দল থাকবে। তারপর নির্বাচন কমিশনকে সংবিধানের ভিতর ঢুকে আনা হয়েছে। মোটামুটি সব তো একমত হয় নাই, অনেক কিছুই একমত হয়েছে এবং সেটার খসড়া হয়েছে। আলী রিয়াজ সাহেব সম্ভবত 4-5 দিনের ভিতর এটাকে ফাইনাল করে সবাই এই ঘোষণাপত্র সাইন করবে। একমত হয়েছে সবাই না, সব তো একমত হয় না। ওনারা ফাইনাল করে ওনাদেরকে দেবে, সবার কথা দেয়া হবে, তখন সবাই দেখে। যেমন জামাত বা এনসিপি তারা চায় পেয়ার পদ্ধতিতে আপার কক্ষ। আমরা তো পেয়ার পদ্ধতি চাই না, বিএনপি সহ অন্যান্য দল চায় না। নিম্নকক্ষ চায় পেয়ার পদ্ধতিতে। মানুষ তো পেয়ার কি জিনিস এইটা গ্রামে গঞ্জের লোকজন বোঝে না। পেয়ার পদ্ধতির সফলতা চাইতে ব্যর্থতা ওয়ার্ল্ডে সবচাইতে বেশি। পেয়ার পদ্ধতিতে যদি সরকার গঠন হয়, সে সরকার স্থায়িত্ব বেশি দিন থাকে না। এইরকম যেমন কিছু কিছু হয়েছে, কিছু কিছু ভালো হয়েছে। সো আপনি মোটামুটি আশাবাদী এবং ফাইনালটা এটা। সো মিস্টার শাহনুরুল কবির শাহীন, আপনার কাছ থেকে শুনতে চাই, ইতিমধ্যে জানেন যে জুলাই ঘোষণাপত্রে যা আছে কি আছে এবং জুলাই ঘোষণা নিয়ে আপনার বক্তব্য, এবং একই সঙ্গে জাতীয় সনদ যেটা নিয়ে বেশ সময় নিয়ে রাজনৈতিক দলগুলো এবং জুলাই ঘোষণাপত্রে আমি তেমন কোনো নতুনত্ব কিছু নাই। এখানে নতুনত্বের ভিতরে আছে যেটা যারা ওই আত্মত্যাগ করছেন বা তাদেরকে সংবিধানে করতে হবে, এই 2-1টা আমার কাছে আমি যেটা দেখলাম এই এতগুলা পয়েন্টের মধ্যে, যে 2-1টা বিষয় যেটা নতুনত্ব আছে, বীরের মর্যাদা দিবে, যে ওই এই ধরনের কিছু আছে, এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলনে কারা ছিল সেই তালিকা? যেই সরকার 1 বছরের মধ্যে শহীদের তালিকা করতে পারে না, আন্দোলন তো লক্ষ কোটি জনতা করেছে,
এখন যদি আন্দোলনে যারা এই সুরক্ষা, যেমন ধরেন অভ্যুত্থানের পরে অনেক ফেক মামলা হয়েছে, যেমনটা বিগত সরকারের আমলে অনেক গায়েবী মামলা হয়েছে, অনেকে অপরাধ করেনি, এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে। এখন এটা হচ্ছে একই প্রবণতা আছে। সো এই সুরক্ষার নামে কাকে সুরক্ষা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। এবং আমার একটা মৌলিক প্রশ্ন আপনাদের দুজনের কাছে আছে, দুজনই যেহেতু সংবিধানে সকল রাজনৈতিক দল যদিও একমত হয়েছে, বাট সংবিধানের মধ্যে একটা অভ্যুত্থান উত্তর ঘোষণাপত্র কোনো দেশের সংবিধানে এগুলো থাকে নাকি? একটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, দ্যাটস ওয়ান থিং। এটাকে সংবিধানের তফসিলে দিচ্ছে, হোক তফসিলে। আর এটা যে তফসিলে থাকবে তার কি গ্যারান্টি আছে যে 10 বছর 15 বছর 20 বছর পরে এটা কোনো গ্যারান্টি নাই এই মানে অন্য কোনো রকমের সরকার আসলে বা আওয়ামী লীগ যদি কোনো কারণে ব্যাক করে, মানে এগুলো করবার কি যৌক্তিকতা আমি জানি না। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ 71-এর, আমরা স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেছিলাম এপ্রিলের 10 তারিখে। 1 বছর গেছে, 1 বছর পরে এই ঘোষণা। সো মিস্টার শাহনুর শাহীন, এবং এখানে আরেকটি ইন্টারেস্টিং কথা আছে এই ঘোষণাপত্রের মধ্যে আছে, যেমন ধরেন আমি একটু পড়ি, এখানে তো কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে এর তালিকা করতে পারি না। এদের কিভাবে আইনি সহায়তা দেবে? নির্বাচিত সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। নির্বাচিত সরকার, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা ঘোষণাপত্রটা যেটা আসছে আমার মনে হয় যে এটা যেটা মনে হচ্ছে এটা চূড়ান্ত না আমার কাছে মনে হয়। এবং কারো কাছে যেরকম ফরহাদ ভাই বলতেছেন, আমি বলতেছি, আপনি বলতেছেন, এবং এটাকে যদি ধরে নেওয়া হয় যে সরকারে যারা আছেন বা আন্দোলনের সামনের সারিতে যারা দাবিদার, যে তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের একটা আইনি সুরক্ষা। কিন্তু আসলে কি আইন করে সংবিধানের মধ্যে লিখে কারো সুরক্ষা হয়? শেখ হাসিনার সুরক্ষা হয়েছে? সেটাই তো এখন ওখান থেকে হয়তো বা এটা আসছে। শেখ হাসিনা যেরকম তার, আপনারা সবাই এটা একটা কঠিন ব্যাপার। কিভাবে আমি বললাম যেটা এখানে সুরক্ষা কিভাবে করবে, আর সুরক্ষা কাদেরকে দেবে? সুরক্ষা কাদের দেবে? এটা তো কারা আহত হয়েছে, কারা নিহত হয়েছে তাদের তো তালিকা করতে পারি নাই। আর আওয়ামী লীগের সময় যেভাবে থানায় কেস হতো, 100 জন এফআইআর নাম বকতো, 300 জন বা 500 জন। আর এখন তো যেমন অনেক কথা আছে, যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধের পরে অনেক নতুন মুক্তিযোদ্ধা তখন বেরিয়েছে অস্ত্র হাতে, তারপরে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। আমরা শুনেছি যে এই অগাস্ট জুলাই অভ্যুত্থানের পরে অনেক নতুন সমন্বয়ক তৈরি হচ্ছে, যারা বিভিন্ন জেলায় আমি ঘুরতে গিয়ে দেখি লোকজন বলছে, এমনকি সমন্বয়কটাও বলছে যে সে এখন নতুন সমন্বয়ক হচ্ছে, উনি এসে নতুন দাবিদার, যে আমরা আন্দোলনে ছিলাম, আমাদেরকে সমন্বয়ক করতে হবে বা এনসিপিতে নিতে হবে। জি মিস্টার শাহনুর শাহীন, আপনি বলছিলেন। এখন এটা তো ধরেন একটা মানে তাদের ব্যক্তিগত দাবি বা এটা 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 আমরা যারা বিএনপি বা অন্যান্য দলের তো এটা কোনো বিষয় না। এটা তারা চাচ্ছে এনসিপি অথবা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে তারা নিজেরা নতুনভাবে কিছু করে, যেটা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। এখন এরকম যারা করতেছে বা আপনি যেটা দেখছেন অলরেডি, আমরাও শুনতেছি বা আমরাও জানছি যে এদেরকে যদি এভাবে মানে সুযোগ সুবিধা খালি বাড়াইতেই থাকে বা দিতেই থাকে, তাহলে তো এই সরকার যে বিতর্কিত, যে একটা লিমিটেড কোম্পানির মতো হয়ে গেছে তারা, যে কিছু তারা আছে এবং 2-1টা দলকে তারা প্রিভিলেজ দিচ্ছে। এখন এগুলো তো তারা করে আরও বিতর্কিত হবে। এখন আমি যেটা বলতেছিলাম, যেটা আপনার যে এই যে এই দফাগুলো যে আজকে যেটা হয়েছে, সেটা আমার মনে হয় যেটা এটা দিলাম, এখন দেখি এটার রিয়াকশন কি হয়, এটার থেকে কি। কিন্তু আপনাদের সবাইকে হাজির রেখে দেওয়া হয়েছে, সবাইকে হাজির নাজির রেখেই তো করা হবে। হাজির নাজির রেখে করা হয়েছে, যেরকম এই যে আমরা সমালোচনা করতেছি, আপনি করতেছেন, এরকম অনেকেই করতেছে। আমি তো প্রভোগ করছি, আমি সমালোচনা করছি না। মানে সমালোচনা মানে কি আপনি এটার কেন হইতে পারে, কি হইতে পারে, চেষ্টা করছি আপনাদের কাছে। মানে এই ধরনের জিনিসগুলো এগুলো এখন আসবে। আমার মনে হয় যে এটার ভিতরে ওই সংস্কারের মতো অনেক কিছু পরিবর্তন আসবে, পরিবর্ধন আসবে। জি, এবং জাতীয় সনদ নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে। হ্যাঁ, জাতীয় সনদে এখানে তো একটা জিনিস যেটা আমি দেখতেছি, এখানে এই এত দল, যে এত দল নিয়ে যারা প্রতিদিনই একটা মানে প্রায় কত 36টা দল নিয়ে মনে হয় না, 30টা দল, হ্যাঁ এরকম দল নিয়ে আলোচনা হইতেছে। এখানে অনেক দল আছে যাদেরকে আলোচনার মধ্যে আমার মনে হয় না যে এখানে মূল স্টেক হোল্ডার যারা,
বড় বড় দলগুলো আছে তাদের সাথে যদি আলোচনা করে তারা ঐক্যমত হয়, যেরকম ফরহাদ ভাই উনি হচ্ছেন আমাদের একটি বিএনপির সঙ্গে অ্যালায়েন্স, এরকম যারা ছিল বা আছে তাদেরকে নিয়ে অযথা এখানে সময় নষ্ট করার তো আমি মনে করি না কোনো দরকার ছিল। যেখানে বিএনপির যে সিদ্ধান্ত নেবে বা বিএনপি যেটা বলবে সেটা সমমনার, বিএনপির দায়িত্ব থাকবে তাদেরকে নিয়ে কথাগুলো শেষ করা। যাই হোক, এটা আলী রিয়াজ সাহেব অনেক অভিজ্ঞ মানুষ, অনেক শিক্ষিত অধ্যাপক, আমেরিকার মতো জায়গায় উনি শিক্ষকতা করেন। তো এই জিনিসগুলো নিয়ে একটা আরও বেশি আমার মনে হয় যে বিতর্ক সৃষ্টি করেছেন। এই যে আপনার এই সংলাপ যে হলো প্রায় 2 মাসের মতো, 30 দিন, হ্যাঁ আলী রিয়াজের নেতৃত্বে 30 দিন আগে হয়েছে, কিন্তু একটানা 30 দিনে, হ্যাঁ এই 30 দিন মানে সব মিলে এটা চলতেছে। কিন্তু এতে যে আপনিও ছিলেন সেই আলোচনায়, তো এখন এখানে তো যেটা আপনি বলতেছেন খসড়া ওনারা পাঠাবে নাকি, পাঠাবে আপনাদের কাছে সকলের কাছে পাঠাবে, সেটা দিয়ে এখান থেকে আবার আলোচনা হবে। তো এটা আরও কতদিন লাগবে? এটা আরও অনেক দিন সময় লাগতে পারে। আর ওই পিআরের বিষয়টা যেটা আসছে, পিআর তো আপনার এই আমার পার্শ্ববর্তী দেশ আপনার নেপালে পিআর থাকাতে এই সরকার গত মানে 2 বছর কত 17 বার না 13 বার সরকার বদলাইছে, বুঝতে পারছেন? এখন এইগুলা তারা তাদের চিন্তা ভাবনাটা করতেছে, যেটা আমার মনে হয় যে এখানে আমাদের দেশ যাতে আগাইতে না পারে, আমরা যাতে আগাইতে না পারি, এটা সবসময় একটা উশৃঙ্খল বিশৃঙ্খলার মতো যেন সরকার থাকে, এরকমই তো মনে হচ্ছে। আপনি বললাম আমার ভেরি নেইবার দেশ, আমার তো নেপাল হচ্ছে উদাহরণ, আরও অন্যান্য অনেক দেশে আছে, অন্যান্য দেশে এরকমই হচ্ছে। পিআর পদ্ধতি যেখানে আছে সেখানেই কিন্তু এরকমই হচ্ছে, এই বছরে 3বার 4বার সরকার পরিবর্তন হচ্ছে। তো সো এটা এইভাবে কি সরকার স্ট্যাবিল হইতে পারবে? কোনোদিনও না। এভাবে কি দেশ স্ট্যাবিল হইতে পারবে? অবশ্যই না। সুতরাং এই পিআর এই একটা সাইড বললাম, আরও অনেকগুলো আছে, আরও অনেক সাইড আছে। এখানে কিছু ব্যক্তি বা কিছু দল বা কারো সুবিধা দেওয়ার জন্য এই জিনিসগুলো তারা তৈরি করতেছে, এবং নির্বাচনটা যাতে সময় মতো না হয়, নির্বাচনকে যাতে আরও পিছিয়ে নেওয়া যায় সেই জিনিসটাই করছে। ঠিক আছে, তাহলে বলেন আপনারা বলেন যে আমরা এটা করবো, আরও 2 বছর থাকবো। আপনারা ঘোষণা দিলেন না কেন? আগের যে 1-11 সরকার তারা বলছিল না যে আমরা 2 বছর থাকবো, আপনারা বলতেন। নিশ্চয়ই আপনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একজন অভিজ্ঞ একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, উনি এবং ওনার সাথে যারা আছেন তারা বলতেন যে হ্যাঁ আসেন আপনারা, আমরা যদি নিলাম ক্ষমতা, আমরা এতদিন আমরা থাকবো, এর ভিতরে আপনারা ইলেকশন হবে, যেরকম 1 সালে 1-11-তে বলা হয়েছিল, যেটা বলারই করতেন। এখন আপনি আজকে বলতেছেন ডিসেম্বর, কালকে বলতেছেন ফেব্রুয়ারি, আবার বলতেছেন ফেব্রুয়ারিতে যদি সেটা ঠিক মতো না হয় তাহলে এপ্রিল থেকে মানে জুনের মধ্যে হইতেই হবে, এরকম একটা কথাবার্তা বলতেছেন। তো এগুলো আপনার এখন উনি যদি ঘোষণা ফেব্রুয়ারি দিনক্ষণ ঘোষণা করে তাহলে তো খুব ভালো। ডক্টর ফরহাদ, আমি জাস্ট একটা প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে প্রায় শেষ আলোচনা ঐকমত্য কমিশনের শেষ হয়েছে, এখন ওনারা ড্রাফট একটা পাঠাবেন, ড্রাফট পাঠালে সাইন হয়ে যাবে। কিন্তু ড্রাফট দেখে যদি কোনো রাজনৈতিক দলের কাছে মনে না হয় যে তারা সাইন করবেন না, কারণ কিছু ক্ষেত্রে তো আমরা ইঙ্গিত পেয়েছি, বিভিন্ন সময় জামাত বলেছে, এনসিপি বলেছে, কেউ যদি সাইন না করে, বা বিশেষ করে যে দলগুলো আলোচিত, আমি আর এখন বড় দল ছোট দল বলছি না, কারণ সরকার ইতিমধ্যেই 4টে দলকে বড় দল হিসেবে ঘোষণা দিয়েছে, এবং কিভাবে তারা এই কথা বলেন সেটাও একটা দলের তো ইসলামী নিবন্ধনই নাই, একটা দলের নিবন্ধন নেই, কিন্তু তারা এটাকে বড় দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইসলামী আন্দোলন কিভাবে, অন্যান্য দলগুলো সেই অর্থে আমরা এটা নিয়ে কথাবার্তা তেমন একটা এনসিপিরও তো নিবন্ধন নাই, না এনসিপির নিবন্ধন, এনসিপি নিবন্ধন নাই, কিন্তু এটা সরকারি দল হিসেবে পরিচিত, এবং সেই কারণে বড় দল, সো সেক্ষেত্রে মানে আপনারা এই আশাবাদের ভিত্তি কি, যদি কোনো দল বেঁকে বসে যে না আমরা এটা সাইন করব না? এটা তো যদি সাইন না করে, এটা আলী রিয়াজ সাহেবটা দেখবে, আর এই কমিটির সভাপতি হচ্ছে চিফ অ্যাডভাইজার, তাদের দায়িত্ব। এইটি সাইন না করার সম্ভাবনা অনেক দলই আছে। এর পিছনে একটা মেন কারণ হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, দেশটাকে একটা সৃষ্টি করা। আপনাদের সঙ্গে কি এরকম কোনো আলোচনা হয়েছে যে কোনো দল যদি না করে তাহলে আমরাই সিদ্ধান্ত দিয়ে দেব? এটা যদি না করে, সেটা আপনার যারা ওই যে সংস্কার কমিটির যারা আছে তারা কি এরকম কিছু সিদ্ধান্ত হয়েছে, এরকম কিছু বলছেন? না, তারা এইরকমও বলি নাই যে কোনো দল সাইন না করলে এটা জুলাই সনদ হবে না। আর এটা যদি সাইন
করে আমরা নিজেরা করে ফেলাবো, এটাও বলি নাই, বা এটাও বলি নাই যে এদের জন্য আমরা বসে থাকবো। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে দুই একটা দল বলছে যে পেয়ার পদ্ধতি না দিলে আমরা এই সনদে সাইন করব না। এইটির মানে কি? এটির মানে হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, এবং যে দু একটা দল যারা বলছে তারা এই সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু এইভাবে তো একটা অনির্বাচিত সরকার তো লং টাইম চলতে পারে না দেশের জন্য, এটা তো মঙ্গলজনক না। কিন্তু অনির্বাচিত সরকার লং টাইম চলতে পারে না। আবার অনির্বাচিত সরকারের সঙ্গে আপনাদের মতো দলগুলো বা বড় দল হিসেবে যদি বিএনপির কথা বলি, তারা যা চায় সেটা সরকার করছে না, তাহলে এর ফলাফল বা পরিণতি কি? এখানে আমার একটা মৌলিক প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছেই, যে আমরা ধরে নিচ্ছি বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং প্রধান শক্তি হিসেবে জামাত মনে করতে পারে, জামাত এনসিপি তারা মনে করতে পারে, সাধারণভাবে পারসেপশন বিএনপি সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। কিন্তু সব কিছু সত্ত্বেও বিএনপি ক্ষমতায় ছিল বহুদিন, ক্ষমতার বাইরে ছিল। বিএনপি বা তার অ্যালাইজদের, যদি আমরা জামাতকে বাইরে রাখি, এমন কোনো রেকর্ড আছে কি না যে তারা যখন ক্ষমতার বাইরে তারা কোনো দাবি আদায় করতে পেরেছে, যেই আন্দোলনে আওয়ামী লীগ বা জামাত একসঙ্গে বিএনপির সঙ্গে ছিল না, বিএনপি এবং বাকি মিত্ররা কোনো দাবি আদায় করবার কোনো একটা রেকর্ড আছে কি না? আমি জানি আপনাদের জন্য বিব্রতকর, বাট অতীতে নাই যে ভবিষ্যতে করতে পারবে, জনসমক্ষে এই প্রশ্ন অতীতে নাই যে ভবিষ্যতে করতে পারবে, আমি সেটা আমরা চাই, আমি রেকর্ড বুক খুলতে চাইছি, রেকর্ড বুক খুলে বুঝতে চাইছি। কিন্তু আমরা চাই যে সরকারেরটা সময় দেওয়া দরকার। সেটা 1 বছর হয়ে গেছে। এর আগে যদি 6 মাস আগের থেকে যদি নির্বাচনী আন্দোলন সংগ্রাম করতাম, দেশের মানুষ বাইরের লোকও মনে করতো যে সরকার তো কেবল সদ্য বইছে, কেন সময় দেওয়া হবে না। কিন্তু এখন আমাদের আশা করছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচনটা দিয়ে দেবেন। অনেকে তো মনে করেন নির্বাচনের তারিখ ঘোষণা হোক আর নির্বাচন যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে না। কেউ বিশ্বাসই করে না যে একটা ইলেকশন করবার যে সক্ষমতা আছে, কিংবা ইলেকশন করবার জন্য যে নিরপেক্ষতা দরকার, যে কোনো কারণে ইলেকশন ভণ্ডুল হয়ে যেতে পারে, কেউ কেউ মনে করে। মেবি দুষ্ট লোকরাই এটা মনে করে, কিন্তু তার বিপরীতে যুক্তি কি? না, এটা দুষ্ট লোক না, সরকারের একজন অ্যাডভাইজারই তো বলছে, মাস্টার মাইন্ডই তো বলছে যে 1-11 আসতেছে। তো 1-11 যদি আসে তাহলে নির্বাচন হয় কি করে? দুষ্ট লোকের ভাবতে পারে, কিন্তু সরকারই যদি বলে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে নির্বাচন ডেট ঘোষণা হওয়ার পর নির্বাচনটা সুষ্ঠু হবে? এবং এতে তো আমাদের জনগণ মনে করতেছে যে না, এটা প্ল্যান হচ্ছে যে হয়তো ডেট দিয়ে দেবে, তারপর নির্বাচন হবে না। এইটাকে আরও বিশ্বাস করছে একজন সরকারের একজন অ্যাডভাইজার বলাতে। জি, মিস্টার শাহরুল কবির। জি, আপনি যেটা বললেন যে বিএনপি এককভাবে কোনো কিছু, কোনো আন্দোলন সংগ্রামী এককভাবে কেউ এই দেশে করতে পারে না। একক বলতে আমি বুঝিয়েছি যে কেন পারবে না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আমি বলছি যেটা, যে আপনি যেটা বলছেন, আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে বিএনপি এককভাবে যে একটা আন্দোলন সংগ্রাম, আমি অবশ্যই বিএনপি অতীতে নির্বাচনে জিতেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিএনপি জনসমর্থন নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু রাজনীতি বোঝা, একটা দাবি আদায় করবার জন্য মাঠে যেই পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, এফোর্ট দেওয়া আর জেল খাটা আর জীবন দেওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি মনে করি। তো সেগুলো নিয়ে আমি প্রশ্ন তুলছি না, সেটা আছে কি না। কেননা গত 1 বছরের যেই রেকর্ড বুক বিএনপির, অনেকেই মনে করেন যে বিএনপি এখনও ট্রমাটাইজড, বিএনপি এখনও দ্বিধাগ্রস্ত, এখনও সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এক পায়ে হয়তো 2 পা পিছয়ে, এরকম স্ট্র্যাটেজি হতে পারে, বাট অনেকে এই স্ট্র্যাটেজিকে সঠিক রাইট স্ট্র্যাটেজি মনে করে না, সে কারণে প্রশ্নটা। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একটু ডিফার করে বলতেছি। অ্যাডভাইজারদের কারো কারো পদত্যাগ দাবি করে, আবার তাদের সঙ্গে গিয়ে মিটিং করে, মানে অনেক রকম ইস্যুজ আছে। কেউ কেউ শাহবাগের মোড়ে 200 লোক নিয়ে দাবি আদায় করে ফেলে। বিএনপির সারা দেশে বিএনপির দাবি লক্ষ কোটি জনতা তার সঙ্গে আছে, সে একটা দাবি আদায় করবার ব্যাপারে বা একটা বক্তব্যে কনসিস্টেন্সিও বজায় রাখতে পারে না, সব দিকে। ঠিক আছে, আপনি কথা যেটা বলছেন যে এটা অনেকটা স্ট্র্যাটেজি হইতে পারে, যে এরকম আমরা
এইভাবে করে করে কিন্তু সময় যে কোনো কিছু কি আবার স্ট্র্যাটেজি বলে না, না, চালিয়ে আমি দেওয়া বলতেছি মানুষকে এটা বিভ্রান্ত করার একটা সময় পার করে কৌশল নিয়ে কিনা? সময় পার করে নিয়ে যে সরকারের যেটাই ছিল আমাদের বলে না কথায় সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। রাইট। তো আপনি যেটা বলতেছেন যে এটা বিএনপির, আমি কিন্তু যে বিএনপি এখানে যে ব্যর্থ হচ্ছে বা সফল হচ্ছে আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যে কিছু কিছু ক্ষেত্রে হইতেও পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে সফল হইতে পারে। এখন বিএনপির স্ট্র্যাটেজি হয়তো হইতে পারে যে এই সরকার তো আসছে কিছুদিনের জন্য, যে আমরা এই সরকারের অধীনে একটা নির্বাচন হবে বা হইতে হবে, তো এই সরকারের সঙ্গে আমরা যতটুকু সম্ভব একটা মানে সদ্ভাব রেখে আমরা চলতে চাই। হয়তো বা আমি জানি না, কারণ আমাদের স্টাইলে মানে আরেকটা 1-11 আসুক, এটা বিএনপি চায় না। না, এটা তো বিএনপি কেন, কেউই চায় কেউ চায় না, এটা রাজনৈতিক গভর্নমেন্ট আসে। এখন আন্দোলন সংগ্রাম যেটা বলেন, যেটা আমরা সেই আপনার এই স্বাধীনতার 71 আন্দোলন থেকে শুরু না, করে, আমি যদি আবার এটা একাডেমিক ডিসকাশন, আমি কোন না, মানে 1-11 আর এই সরকারের মধ্যে ডিফারেন্সটা কি? এটা দিস অ্যান একাডেমিক ডিসকাশন, আমি বুঝতে চাই। 1-11 সেই যেটা ছিল, সরকার আর এই সরকারের মধ্যে 1-11 যেটা ছিল এটা একটা সেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর ওটা তখন একটা না, পরিস্থিতির কারণে একটা সরকার পরিস্থিতির গঠিত কারণে হয়েছে। এটা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে হ্যাঁ, উনি বলছেন আর্মি ব্যাক বাই গভর্নমেন্ট। এই সরকারও আর্মি ব্যাক না হলে, আর্মির কোনো রোল আমরা সেই অর্থে দেখছি না, কিন্তু আর্মি যদি বলে আমি তোমার সঙ্গে নাই, তাহলে গভর্নমেন্ট শেষ। হ্যাঁ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আর্মি তো মানে ডিফারেন্সটা কি, মানে কোন অর্থে এরা ওই সরকারের চেয়ে বেটার, কোন অর্থে এরা ওই সরকারের চেয়ে খারাপ, সেটা একটু বুঝতে চাই। যেমন ধরেন আপনারা হয়তো বলবেন এখন আপনাদের বিএনপির বিরুদ্ধে ওই অর্থে মামলা মোকদ্দমা হচ্ছে না, যদিও বিএনপির বিরুদ্ধে অনেকেই নানা রকমের অভিযোগ করছে, কিন্তু আবার যারা এখানে ভিকটিম বা ভালনারেবল, ভিকটিম ওই অর্থে অপকর্ম করে আসলে বিদায় নিয়ে এখন যে তারা যদি বলে করে যে না আমরা তো এই সরকারকে সমর্থন করি নাই, বলতেই তো পারে। হ্যাঁ, তা করতে পারে, তা করতে পারে। এবং আপনারা নিজেরাও বলেছেন যে সরকার গঠনও আপনাদের মতামত নেওয়া হয় নাই সেই অর্থে, সেটা তো ডক্টর ফরহাদ বলছিলেন। এটা তো আমাদের না, কারোরই মতামত, কোনো পলিটিক্যাল পার্টির মতামত তাদের ইচ্ছা মতোই তো এটা করছে। যেটা তত্ত্বাবধায়ক সরকার হইলে সবার কাছ থেকে একটা নাম চায়, বিভিন্ন দল থেকে তারা একটা পরামর্শ চায়, এগুলো করে কিন্তু এটা তো তারা কিছু করে নাই। কিন্তু এগুলো তো আমার মনে হয় যে যারা স্টেক হোল্ডার আছে, বিএনপি বা অন্যান্য বড় বড় দলগুলা, শুরুতেই আমার মনে হয় যে এখানে একটা আমরা মানে রিল্যাক্স ভাব করছি, যে তাদেরকে এই মানে স্পেসটা দেওয়া আমি মনে করি না যে এইভাবে ঠিক হয়েছে। স্পেসটা তাদেরকে এইভাবে না দিয়ে আগের থেকে যে আপনারা করবেন, কারে নিয়ে করবেন, কিভাবে করবেন, এটা নিয়ে, কিন্তু আসলে ওই জিনিসটা তখন কিন্তু এই 17 বছর বিএনপির যে আন্দোলন সংগ্রামী অত্যাচার নির্যাতন মানে যেভাবে নিষ্পেষিত হয়েছে, সেখান থেকে হয়তোবা একটা চিন্তা করছে। আর ওই বর্তমান চিফ অ্যাডভাইজার সাহেব আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা আছে, তারা একটা মানে একটা সুন্দর পরিবেশের জন্য চিন্তা করছিল। হাইপোথেটিক্যালি যদি চিন্তা করি যে বিএনপি যদি সেই সময় বলতো আমরা এই সরকারকে সমর্থন করি না, আমরা একটা আরও দক্ষ, যোগ্য, আরও অন্যরকম সরকার করতে হবে, সব দল মিলে আলোচনা করি, সেটা কি খুব একটা অসুবিধার কিছু হতো না? বিএনপি যদি এরকম করতো, আমার মনে হয় যে আরো একটু, বিএনপি যদি সেরকম একটা শক্ত পজিশন নিত, তাহলে কি এরকম একটা অক্ষম সরকার তৈরি হতো কিনা অনেকের সেটা নিতে পারতো, কিন্তু কেন নেয় না সেটা তো আর আমি বলতে পারবো না। এটা আমাদের যারা মানে নীতি নির্ধারকরা আছে তারাই বলতে পারবে। কিন্তু এই যে দেখেন এই সংস্কার নিয়ে যে কথাবার্তাগুলো আসতেছে, বা এতদিন এই যে প্রতিদিনই এই সারা দিন ব্যাপী চলতেছে, এটা মানে একটা মানে এরকম একটা কিছু আমরা মানে করতে যাচ্ছি, মানে যে একটা বিশাল ব্যাপার স্যাপার এসে, কিন্তু আসলে তো এখন পর্যন্ত কোনো ফল আমরা দেখতেছি না। আর যে আলোচনাগুলো হইতেছে আপনি দেখেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, ওনার 19 দফা ছিল, এবং এই যে সংস্কারের যে 19 দফা বেশিরভাগই পাবেন 19 দফার ভিতরে আছে। তারপরে আপনার আসলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দিলেন 27 দফা। 19 দফাকে একটু মডিফাই, 19 দফাটা মডিফাই করে আসলো 27 দফা। 27 দফা পরে এখন আসলো যেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিচ্ছেন 31 দফা। এই যে আলোচনাটা ভাই তো যাচ্ছেন, ফরহাদ ভাই তো যাচ্ছেন সবসময়, এই 31 দফার বাইরে কি আছে?
আমি তো দেখি সবই এর ভিতরে আছে, 31 দফার মধ্যে আছে। এবং আমরা বলতেছি যে আমরা তো 31 সংস্কার তো আমরা বহু আগে থেকে চাইছি, দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্ট আমরা আমাদের প্রস্তাবে আছে, তাই না? বিচার বিভাগ আলাদাকরণ আছে, আমাদের পুলিশ প্রশাসনে স্বতন্ত্রীকরণ আছে, মানে সব ধরনের কথাই তো এখানে আছে, যে আলোচনাগুলো আপনারা করতেছেন। কিন্তু এটা তো আমি মনে করি না, কারণ এটা আমার মনে হচ্ছে যেটা বিএনপি দিছে এটার মানে সাবসাইড করে রাখো, ঠিক না? তা এখন এই 31 দফা আর আপনার সংস্কার যে হচ্ছে খুব একটা এখানে নতুনত্বর কিছু খুব একটা নতুনত্ব না, খুব একটা নতুনত্বর কিছু নাই। তো এই যে জিনিসগুলো করে সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছু আমি মনে করি না। তা এখন আমাদের যে আজকে যেটা প্রধান উপদেষ্টা, আমার দৃঢ় বিশ্বাস যে উনি একটা টাইম দেবেন, যে টাইম অনুযায়ী হবে, এবং এর পরবর্তীতে যদি এটা মানে এভাবে করতে থাকেন, ওনারা যদি মনে করেন বা বর্তমান যারা সরকার চালাচ্ছেন তারা যদি মনে করেন যে আমরা এই বিএনপিকে সাবসাইড করে বা মূল স্টেক হোল্ডার যিনি তাকে সাবসাইড করে আমরা আমাদের মতো চলতে থাকবো, আমার মনে হয় না। সামনে আমার মনে হয় যে বিএনপির উচিত হবে, এবং আমরা মনে করি যে আমাদের এই সরকারের বিরুদ্ধেও কিন্তু কাজ করার মানে কাজ করতে হইতে পারে, সরকারের প্রতি যে সাপোর্টটা তুলে নিতে হইতে পারে। তুলে নিলে তো তার কিছু থাকবে না। এখন এখানে সেনাবাহিনী আছেন, স্ট্রাইকিং ফোর্স নিয়ে আসেন, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী ওইভাবে কোনো কাজ করতেছেন না। সেনাবাহিনী যদি সেনাপ্রধান তো বলছে যে আমরা লং টাইম আমার সোলজারকে বাইরে রাখতে পারবো না। না, সেটা তো রাখতে পারবে না, কিন্তু তারা তো আছে, তারা তো এখন আছে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে আছে, এবং তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা সেই পাওয়ারটা কিন্তু সেভাবে ইউটিলাইজ করতেছে না। যদি ইউটিলাইজ করতো তাহলে আমার মনে হয় যে আরো দেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানেও কোনো একটা, আমি বলতেছি যেটা যে এখানেও কিছু একটা ব্যাপার থাকতে পারে যে তারা কেন করতেছে না বা কি করতেছে না। এটা সরকার আর সেনাবাহিনী তাদের ভিতরেই জানা আছে, কিন্তু আমরা তো এই বিষয়টা জানতে পারতেছি না। তো আমার মনে হচ্ছে এই ধরনের কিছু একটা থাকতে পারে। ডক্টর ফরহাদ জানেন না, আমার মনে হয় তো এটা সরকারের সাথে সেনাবাহিনীর প্রধানের সাথে বা সেনাবাহিনীর সাথে, ভাই যেটা বললেন যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও এখন সেটা করছে না। কিন্তু অতীতে আমরা যে সময় মার্শাল ল দেখেছি এই বাংলাদেশে, জরুরি অবস্থা দেখছি, সেনাবাহিনী যে ভাবে কাজ করতো সেইটা কিছুটা ঢিলা আছে, সেটা আছে। এটা সরকারের ব্যর্থতা, এটা সেনাবাহিনীর ব্যর্থতা বলা যাবে না। কার ব্যর্থতা মানে কেন যে করছে না, যে সেনাবাহিনী কেন করছে না, তবে এটা বলা যায় সেনাবাহিনী যা আছে যেটুক করছে এইটুক যদি না করতো তাহলে এই দেশে এতদিন পর্যন্ত মানুষ টিকে থাকতে পারতো না। আইন শৃঙ্খলা যা ছিল তার চাইতে ভয়াবহ অবস্থা হতো। ঠিক আছে, আপনার সাথে আরেকটা প্রশ্ন, আপনারা দেখেছেন যে জাতিসংঘের একটা রিপোর্ট এবং ফাওয়ের রিপোর্টে আমরা যখন আলোচনা করি যে স্বৈরশাসক তো বিদায় হলো, এখন আমরা এক বছরে তো অনেক, একটা বছর আবার একটা জাতির জীবনে খুব কম সময়ও নয়, আবার খুব বেশি সময় পড়লেও ভুল বলা হবে। প্রশ্ন হচ্ছে যে উন্নতিটা কোথায় দেখছেন? প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, যিনি পৃথিবীতে নানান মাইক্রো ফাইন্যান্স, সোশ্যাল বিজনেস, 3.0 নানান থিওরি নিয়ে সারা পৃথিবীতে বক্তৃতা দিচ্ছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে আকৃষ্ট করছে, তো বাংলাদেশে সেগুলো ইমপ্লিমেন্টেশন কি? সর্বশেষ রিপোর্ট যেটার কথা আমি উল্লেখ করছিলাম সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবীর খাদ্য নিরাপত্তা, বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এখনও পর্যন্ত খাদ্য অনিরাপত্তায় ভোগে, এবং পৃথিবীর সেরা মানে এই জায়গায় শীর্ষে থাকা 5টি দেশের একটি বাংলাদেশ। সেই নাইজেরিয়া, সুদান, এদের সঙ্গে ইথিওপিয়ার তালিকায় বাংলাদেশ, যেই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নেই, তার মধ্যে পুষ্টির সংকট আছে, অন্যান্য সংকট আছে। সো আমি একটু শুনতে চাই যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা সোশ্যাল ক্ষেত্রে কী ধরনের ডেভেলপমেন্ট দেখতে পান এই সরকারের সময়? মানে আপনি আওয়ামী লীগ যেমন খালি মুক্তিযুদ্ধ আর বিএনপি জামাত এগুলো বলে সময় পার করেছে, আর এখন যদি আপনি ফ্যাসিবাদ আর স্বৈরাচার বলে এই স্লোগান দিয়ে সময় পার করেন, কিন্তু আপনি করছেন কি সেটা একটু বুঝতে চাই। এই সরকারের সময় শুধু একটা দিক ভালো আছে, রিজার্ভটা একটা পর্যায়ে আসছে।
এই সরকার আমেরিকার সাথে শুল্কের ব্যাপারটা বলল। রিজার্ভ তো আওয়ামী লীগের আমলও রেকর্ড পরিমাণ রিজার্ভ আমরা বহুদিন শুনেছি, ছিল কাগজে কলমে, কাগজে কলমে, কিন্তু আসল চিত্রটা কি? আসল চিত্র কিন্তু এই সরকার, আমি যেটা বলি যে আমেরিকাতে শুল্কের ব্যাপারে বলছে 20%, কিন্তু এটাকে একটা ঐতিহাসিক সাফল্য বলা হচ্ছে। কিন্তু আমি না না, কিন্তু এই ক্ষেত্রে আবার সমস্যা আছে। ঐতিহাসিক সাফল্য বললে আপনি তো অনেক বেশি এই পেয়েছে, কিন্তু কেউ কেউ 19, 20, 10ও আছে কারো কারো কিন্তু ক্ষেত্রে। গার্মেন্টসের অ্যাসোসিয়েশনের সভাপতি বলছে যে 20% এটা শুভঙ্করের ফাঁকি, আলটিমেট এটা 36.5%। তারপর আমেরিকা থেকে আমাদের কারণ যে আগে গম আসতো, এখন তো গম আনা হচ্ছে 7 লক্ষ টাকা। এখন গম আনা হচ্ছে কিন্তু টাকা দিয়ে ক্রয় করে, আগে কেমন ফ্রি আসতো। এই 20% যে শুল্কর কথা বলছে, এর বিনিময়ে আমাদের 20টা বোয়িং বিমান কিনতে হচ্ছে, 25টা। আর কি কি আছে সেটা এখন তাহলে সেই ডিসক্লোজ কন্ট্রাক্ট, কটন, এলএনজি এবং ডিসক্লোজ কন্ট্রাক্টর কলম এখন তাহলে হয়, আমরা এই দেশের জনগণ জানে না। তাহলে আমেরিকার সাথে যে 20% আনিয়ে সরকারের সাফল্যতা দেখাচ্ছে, এটা ভিয়েতনামেও আসছে, অন্য দেশেরও আছে, আর 10%ও আছে। আপনি যেটা বললেন এই সাফল্যটা কিন্তু, এটা সাফল্য তো এই সরকারের সাফল্য তো মানুষ যেটা মনে করছে যে ডক্টর ইউনূস মানে বিশ্বটা তার হাতের মুঠোয়। এদেশের থেকে তুমি ডক্টর ইউনূস সাহেব যদি 1 কোটি লোক বিদেশকে দিয়ে দিতে পারত, এদেশে যদি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ইনভেস্ট হতো, রোডস অ্যান্ড ট্রান্সপোর্টে ইনভেস্ট হতো, কর্মসংস্থান হতো, তাহলেই বলা যেত। বিভিন্ন সময় চায়নারা আসছে, কিন্তু একটাও ইনভেস্ট হয়নি কোনো কিছুতে, কারণ সবাই চাচ্ছে যে নির্বাচিত সরকার থাকলেই করব। সরকার ফরেন পলিসি দিক দিয়ে তেমন কোনো নাই, অর্থনৈতিক দিক দিয়েও তেমন কোনো উন্নতি করতে পারে নাই। সরকারের আমরা বলবো সাফল্যতার চাইতে ব্যর্থতাই বেশি, ডেফিনেটলি ব্যর্থতাই বেশি। আগের সরকারের সময় দুর্নীতি হতো, আমরা সবাই জানতাম। এই সরকারের সময় যে দুর্নীতি হচ্ছে না, এটা কোনো বলা যাবে না। অনেকের অ্যাডভাইজারের পিএসপি এদের কাছে 183 কোটি টাকা পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে 5 কোটি 7 কোটি টাকা চাঁদা নিচ্ছে সমন্বয়কের নামে, বিভিন্ন হচ্ছে তো। মিস্টার শানুল বিষয় আমরা যেটা বলতে চাচ্ছি যে এই সরকারের যেটা আপনি খাদ্য নিরাপত্তার বিষয়টা, খাদ্য নিরাপত্তা আপনার USAID যেটা ছিল, সেখান থেকে তো এখন অনেকটা আমাদের আগে যে গম বা এইগুলা এখন আসতেছে না, তারা এটা বন্ধ করেছে, তাই না? এবং তারা যে পরিমাণে দিত সেখান থেকে নাই। এখন এখানে আমার গম কিনতে হবে, তারপরে বিমান কিনতে হবে, উড়োজাহাজ কিনতে হবে, LNG কিনতে হবে। মানে তার কাছ থেকে আপনি এই 15% আপনার মানে কমায়া বলতেছে আপনার 100% ইনভেস্ট করতে, মানে তারা করতে। এটা এখন আপনাদের দেশে যে খাদ্য নিরাপত্তার বিষয়টা, এটা হচ্ছে যেটা আমাদের যে অর্থনৈতিক অবস্থা যত খারাপ হচ্ছে বা খারাপ হবে, তা আমাদের এই খাদ্য নিরাপত্তা তত বেশি ঝুঁকিতে পড়বে। এবং সেটাই ওয়ার্ল্ড জার্নালে হয়তো আসছে যে খাদ্য নিরাপত্তার বিষয়টা, যেটা আপনি বললেন যে চাউলের দাম কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এখন আপনার মানে মোটামুটি খাবার চাউল এখন 75 থেকে 80 টাকা। চাউল না ভাই, চাউল, ডাল, চাল, তেল, মাছ বাংলাদেশে এখন সব কন্ডে একটা ইলিশ মাছ 3000 টাকা নিচে কেউ কিনতে পারছে না। ইলিশ মাছ তো এখন এটা খাওয়ার মতো খুব কম মানুষই চাল, ডাল, তেল এবং এখন যেটা আপনার জিনিসপত্রের দাম যেটা আছে, যেটা ওয়ার্ল্ড মার্কেটের সাথে আমাদের মার্কেট একটা সামঞ্জস্য রাখা করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু খাদ্য নিরাপত্তা ঝুঁকিটা কিন্তু এটা ভিন্ন জিনিস, তাই না? এখানে আমার ফলন, আমরা বলতেছি আমাদের ফলন এত বাড়ছে, ধানের ফলন এত বাড়ছে, তো চালের দাম বাড়ে কেন? এখন আপনি এখানে চাল ইনপুট করার সুযোগ দিতেছেন, এখন চাউল কি ইনপুট হচ্ছে না হচ্ছে না, বা আমাদের যতটুক আমাদের দরকার
আমাদের রিজার্ভ দরকার, অর্থাৎ চাউল যতটুকু পরিমাণে আমার থাকার দরকার সেটুকু আছে কি না এগুলো তো আমরা জানতে পারতেছি না, এগুলো তো গভর্নমেন্ট ডিসক্লোজ করতেছে না, যে শুধু আমরা আমদানি করতেছি শুনতেছি, বা এই যে আমার যে ঘাটতিটা যদি আমরা পূরণ করতে না পারি, এবং যেটা বললেন যে প্রোটিনের বিষয়টা, সেটাও কিন্তু আমাদের যেহেতু আমাদের এখন খাদ্য নিরাপত্তা, অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা যত দুর্বল হবে, আমাদের গ্রামের অর্থনীতি যত খারাপ হবে, আমাদের এই নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে, এবং এটা দিন দিন কিন্তু খারাপ হচ্ছে কারণ আপনি এই এক ফসল ফলাইতে গেলে যে বিষয়টা আমাদের এদিকে আপনার 10 শতকে 1 কাঠা হয় আর কি, এই 1 কাঠা আপনার জমিতে ধান ফলাইতে গেলে এখন আপনার এই পানি, তেল, সার, বীজ, আপনার ওই যে হারভেস্টিং করা, ধান লাগানো, ধান কাটা, সব কিছু মিলে আপনার এক কাঠাতে যদি আপনি 5 থেকে 7 মণ হয়, মানে হাইব্রিড ধানটা 5 থেকে 7 মণ হয়, সেই ধান যদি আপনি এখন 800-900 টাকা বিক্রি করতে হয়, আপনার 1 কাঠা জমির ভিতরে আপনার প্রায় 2500 থেকে 3000 টাকা খরচ আছে। এই যে আপনার এগুলা মানে দূরত্বগুলো হচ্ছে, এটা সাধারণ কৃষকরা কিন্তু এটা পারতেছে না, কুলে উঠতে পারতেছে না, কারণ তার তো এটার উপরে নির্ভর করতেছে তার সংসার, তার ছেলেমেয়ের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু এখানে আপনি ধানের দাম নাই, আপনি এই যে সবজি যেটা বললেন, গ্রামের সবজি যদি 10 টাকা থেকে ঢাকায় আসে হয় 70 টাকা। এই যে আপনার ডিফারেন্সগুলো যে তৈরি হচ্ছে, এ থেকে কিন্তু আমাদের ঘাটতিটা তৈরি হচ্ছে, এবং খাদ্য ঘাটতি যেটা বললেন জেলুর সাহেব, এটা কিন্তু সামনে কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করবে। ভবিষ্যৎ কি মিস্টার ফরহাদ? ভবিষ্যৎ দেশের জনগণের সরকার গঠন করলে ঠিক হয়ে যাবে। আর যদি জনগণের সরকার না হয়, নির্বাচন যদি না হয়, নির্বাচন সঠিক সময় না দেয়, মানুষের ভোট যদি না দিতে পারে, সঠিক সময় মানে কি? সঠিক সময় যৌক্তিক সময়, কিংবা সঠিক সময় বলতে কিংবা এই ঘোষণাপত্র থেকে আমি একটু পড়ি, যুক্তিসঙ্গত সময়। হ্যাঁ, যুক্তিসঙ্গত না, যেটাকে আমরা মনে করছি, বাংলাদেশের মানুষও মনে করছে যে না, লন্ডনে জনাব তারেক রহমানের সাথে যে আলোচনা হয়েছে, এবং 2026 ফেব্রুয়ারির 15 তারিখের আগেই যেটা দিয়ে দেওয়ার কথা হয়েছে, যেটা দুই পক্ষ মিলে কথা বলেছে, সেইটির মাধ্যমে হলে এই দেশে যদি জনগণের সেখানে কিন্তু আপনার কথা কিন্তু চূড়ান্ত কথা না, চূড়ান্ত যেটা যদি কি বলে, যেটা বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে এবং নির্বাচনের পরিবেশ যথেষ্ট, নির্বাচনের প্রস্তুতিতে যথেষ্ট সংস্কার তো সারা বছরই চলবে, সবসময় চলবে এটা। আর আপনি বিচার এমন কিছু করতে পারবেন না ক্যাঙ্গারু কোর্ট দিয়ে, যে সমস্ত মামলা আপনি 6 মাস 1 বছরের ভিতর দিয়ে। ইতিমধ্যেই তো বিচার নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছে, এবং এমন ব্যক্তিবর্গই তুলছেন যারা শেখ হাসিনার সময়ে সাফার করেছেন, শেখ হাসিনার সময়ে যারা অত্যন্ত সোচ্চার ছিলেন, কিন্তু আপনি আইনের শাসনের কথা বলে বিচারের কথা বললে সেগুলো তো আপনি ওই একই ধাঁচে আওয়ামী স্টাইলে করলে হবে না, যেটা নিয়ে দেশের বাইরে এবং দেশের ভিতরে কোনো প্রশ্ন উঠবে না। আপনি যদি সংস্কার ও বিচার করতে চান, তাহলে এই নির্বাচন দিতে হবে 7 বছর পর। বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনালে বিচার হয়ে গেলে তো শেষ হলো না। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ আছে, তারপর যদি কাউকে ফাঁসি দিতে চান তাহলে 7 বছর ধরে আপনার লাগবে। তো ফাঁসি দিতে চাইলে আবার রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি তো আবার তাদেরই, সেটাও তো আবারই, এটা হলো ভেক্টরের কথা। এখন সরকারের উচিত হবে, এই সরকারের প্রতি মানুষের আস্থাও কম। আপনি দেখেন, এই আমাদের যেটা বিমান বিধ্বস্ত হওয়ার পর যে ছেলেপেলেরা মারা গেল, সেখানে 3 জন অ্যাডভাইজারকে আটকায় রাখছে 7 ঘন্টা ধরে। আর যে কোনো ব্যাপারে আন্দোলন সংগ্রাম নেমে গেছে। এখন সরকারের উচিত হবে, দেশের জন্য মঙ্গল হবে, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরেট, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সেফ এক্সিট নিয়ে চলে যায়। শুধু ডক্টর ইউনূস সাহেবের জন্য না, ওনার অ্যাডভাইজারদের জন্য মঙ্গলজনক। আর যদি না করেন, তার ভবিষ্যৎ, তার ভাগ্য
জনগণের কাছে ছেড়ে দিলে হবে না, তাদের ভাগ্যের কী পরিণতি হবে তার দায় দায়িত্ব তারা নিজেরাই বহন করবে। জি, মিস্টার শানুর কবির শাহীন। আমি মনে করি যেটা যে যদি এই 5 তারিখে যেটা মানে ঘোষণা করার, যদি উনি ডেট তারিখ যদি উল্লেখ মাস তারিখ, তাহলে তো জিনিসটার একটা সমাধান হয়ে গেল। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে, সোচ্চার হয়ে তাদেরকে এই যে যেটা আমরা বলতেছি, যেটা আলোচনা করে যে আমরা 26 ফেব্রুয়ারির 12-র ভিতরে আমরা নির্বাচন করতে চাই, মানে নির্বাচন দিতে চাই। কেন দিতে চাই? এই হইলে, অগ্রগতি হইলে। কিন্তু না, এটা এরকম যদি না হয় তো এটা নিয়ে আমার মনে হয় যে একটা সব দল মিলে, আমাদের যারা বিএনপি সহ যারা আজকে স্টেক হোল্ডার আছে, সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা উচিত যে আমরা কি চাই, আমরা কবে চাই, আমরাই ডেট ঠিক করে দেওয়া উচিত। হ্যাঁ, শাহীন ভাই, আমি একটা বলি, এই যে ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডাকছিল, আমরাও ছিলাম। সমস্ত পলিটিক্যাল পার্টি বলছে আপনি একটা নির্বাচন দেন, নির্বাচন যদি দিয়ে দেন তাহলে অর্ধেক সমস্যার সমাধান হবে। এবং আমাদের সাথে যখন কথা হয়েছে উনি বলছে যে আমরা খুব অল্প সময়ের ভিতর আমরা নির্বাচন ডেট ডিক্লেয়ার করবো। অল্প সময় বলতে কি, আমরা যখন জিজ্ঞেস করলাম স্যার অল্প সময় বলতে কি আপনি 4-5 দিন বা 7 দিন, বলে হ্যাঁ তার ভিতরে আমরা করে দেবো। এটা তো উনি আমাদের বলছে। এবং A to Z যতগুলো পলিটিক্যাল পার্টি উনি ডাকছিলেন, এই সমস্যা সব পলিটিক্যাল পার্টি বলছে আপনি একটা নির্বাচন দেন, নির্বাচন দিলে দেখবেন বাংলাদেশের অর্ধেক সমস্যা সমাধান হবে। বাংলাদেশের জনগণ নির্বাচনকে একটা উৎসব পরিণত করে, গ্রামে গঞ্জে যাবে, নির্বাচন দেবে, হবে, ভোট দেবে, আন্দোলন, এটা নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে, যে একটা জনগণের সরকার আসা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং মিস্টার শানুর কবির শাহীন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা দুজনই বলছিলেন যে এই সরকার আসলে তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণের আস্থা সরকারের উপরে নেই, নানা রকমের প্রশ্ন তারা তুলেছেন। এবং তাদের সমর্থক যে রাজনৈতিক দলরা আছেন, সমর্থক অবশ্য সবারই সমর্থন না থাকলে তো এই সরকার ক্ষমতায় থাকতে পারে না, কিন্তু সাধারণভাবে যে পারসেপশন যে সরকারের ঘনিষ্ঠ কারা, সেই দলগুলো এবং সরকারের ভেতরে একটা বড় অংশ আসলে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে। তারা একটু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইছে এবং কিছু কিছু রাজনৈতিক দলকে শক্তিশালী করাও তাদের লক্ষ্য বলে অনেকে মনে করেন। সব কথার শেষ কথা যে নির্বাচনের তারিখ ঘোষণা করা মানেই ওই তারিখে নির্বাচন হওয়া বা নির্বাচন হবে, এটা মনে করবার কোনো কারণ নেই। এর একটা দৃশ্যমান প্রস্তুতি, দৃশ্যমান অগ্রগতি কিন্তু প্রমাণ করতে হবে এবং সেটা কিন্তু মোটেই দৃশ্যমান এখন পর্যন্ত নয়। যদিও আমরা জানি যে 90 দিনের মধ্যে নির্বাচন করবার অনেক রেকর্ড বাংলাদেশে আছে, এমনকি 80 দিনেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন করবার রেকর্ড আছে, জাতীয় নির্বাচন। কাজেই এটা খুব অসম্ভব কিছু না, কিন্তু রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বড় বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।